आप कमल पे बटन दबाएंगे ना तो वोट सीधा सीधा मोदी के खाते में जाएगा। ये जो उंगली दिख रही है ये वाली, इससे मैंने कमल का बटन दबाया था, और इसी उंगली को तोड़ा है मार के। तुड़वाइए, हम लोग तुड़वाने के लिए तैयार हैं। जब तक हमारे शरीर में खून का कतरा कतरा रहेगा तब तक लड़ेंगे, क्योंकि हम सच्चाई की लड़ाई लड़ रहे हैं। আমি জানি না কাদের এই স্টুডেন্টরা মার খাচ্ছে দেখে কাদের হাসি পাচ্ছে। হয়তো তারা তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে অতটা চিন্তিত নয়, তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় অত ভালো নয়। আমি জানি না, হতে পারে। কারণ একটা দেশ তো মানে একটা দেশে যদি শিক্ষিত মানুষ না থাকে তাহলে সেই দেশের তো কোনো উন্নতি হওয়া সম্ভব না। আজকে যেই জায়গায় এই দিল্লির যন্তর মন্তরের ঘটনাটা, সোনাম ওয়াংচুকের অনশন, তার সাথে আরও যে সমস্ত স্টুডেন্টসরা অনশন করছে, যারা পুলিশের লাঠির ঘা খাচ্ছে, এটা কিন্তু আর বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল এই घेराटोपेर मध्य नहीं। सही है कि पुलिस वाले थोड़ा मतलब मुझे घसीट के ले गए, बट कान में कह रहे थे कि इस सरकार को हटाइए। एक्चुअली मैं राजस्थान का हूं, इनको हटाइए। हम सिर्फ वर्दी पहने हैं। दूसरा कह रहा है मैं हरियाणा का हूं, इनको हटाइए। तो दैट सेंटिमेंट इज देयर। স্যার, আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চেয়েছেন, আমি প্রশ্ন পৌঁছে দিচ্ছি আপনার কাছে। আপনি স্যার জানেন গতকাল লাহেক আলীকে 3 দিনের জন্য আরো পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। আপনি কি এর জন্য হাইকোর্টে মুভ করবেন, নাকি স্যার কি আইনি প্রক্রিয়া হতে পারে? অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এই বারুইপুর কাণ্ড নিয়ে আরো অনেক চাঞ্চল্যকর বিষয় সামনে আসবে। তাহলে কোথাও সেটা পুলিশের লাঠি দিয়ে করছে, কোথাও গুন্ডা দমন আইন নামে করছে, কোথাও বেআইনি ভাবে করছে, কোথাও খুন করছে, কোথাও আক্রমণ করছে। এই তো গত 2 দিন হলো তো বাঁকুড়াতে বিজেপি একজনকে মেরে দিয়েছে। তাহলে এটা গতকাল দিল্লি পুলিশ শুধু নয়, বজরং দলের লোকজন লাঠি হাতে নেমে পড়েছে ছাত্রদেরকে শায়েস্তা করবে। এরা যাদের নিজেদের শিক্ষা নেই তারা সবসময় ছাত্রদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আক্রমণ নামিয়ে আনে। নমস্কার, কবির কথা বলছি। আজকে রাজ্য এবং কেন্দ্র উভয়েরই রাজধানী কলকাতা এবং দিল্লি, 2 মহানগরী উত্তাল। আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে আর শুধু সিজেপির মধ্যে কিন্তু প্রতিবাদ প্রতিরোধের আবহ সেটা আর কেন্দ্রীভূত নেই। কৃষকরা, সাধারণ ছাত্র যুব, সারা দেশ জুড়ে তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা শুধু নয়, একটা আওয়াজ উঠতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়ে। এখানে একটা কথা প্রাথমিকভাবে বলে রাখার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য প্রোপাগেট করি না। শুধুমাত্র যা ঘটছে এবং যা মেইন স্ট্রিম মিডিয়ায় কম আপনারা দেখতে পান, স্ক্রিন টাইম পায় না, যে সমস্ত ঘটনা বেশি, সেগুলোকে আপনাদের কাছে নিয়ে আসার স্বাভাবিক আর্জ থেকে আপনাদের কাছে এই প্রতিবেদন তুলে ধরা। আপনারা জানেন আজকে কুণাল ঘোষকে মার্শাল দিয়ে স্পিকার বার করে দিয়েছেন, ধস্তাধস্তি হয়েছে কার্যত। আমরা সে বিষয়ে আলোকপাত করব। এবং আপনারা জানেন যে লাহেক আলীর গতকাল কিন্তু 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। লাহেক আলী ঘটনা, বারুইপুরের ঘটনা, সে নিয়ে কিন্তু আরও অনেক বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে। আমরা বিকাশ বাবুর সঙ্গে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম সেই নিয়ে খুব স্বাভাবিকভাবেই, কারণ প্রাক্তন সাংসদ, দুঁদে আইনজীবী, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সারা দেশে তার রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাপ্ত। আমরা তাঁর মতামত নিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখাবো। আজকে কলকাতায় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে একটি সুবিশাল র্যালি করা হয়েছিল, সমাবেশ করা হয়েছিল দিল্লির ঘটনার প্রেক্ষিতে। সেখানে সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন লোকসভার সদস্য, সাংসদ মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু বিস্ফোরক বক্তব্য রেখেছেন। এবং নাসিরুদ্দিন শাহর মতো ব্যক্তিত্ব, জনি লিভারের মতো মানুষ এবং কলকাতায় শ্রীলেখা মিত্রর মতো মানুষ, অর্থাৎ টলিউড বলিউড সর্বত্র কিন্তু একটা বিরুদ্ধতার ঢেউ আছড়ে পড়ছে। আপনারা শেষ পর্যন্ত প্রতিবেদনটির সঙ্গে থাকুন। বিকাশবাবুর কথা শুনবেন, শ্রীলেখা মিত্রর কথা শুনবেন, নাসিরুদ্দিন শাহের কথা শুনবেন, মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনবেন। এবং সারা দেশ জুড়েই দেখা যাচ্ছে
ছাত্র যুবদের ওপর কিন্তু একটা দমন পীড়নের পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সমস্ত প্রতিবেদন দেখুন, বেশ কিছু খণ্ডাংশ দেখাবো এবং খুব গুরুত্বপূর্ণ কথা রাহুল গান্ধীর একটি বক্তব্য দেখাবো, যেখানে তিনি বলেছেন যে গতকাল যে পুলিশ অফিসিয়ালরা তাকে নিয়ে যাচ্ছিলেন কার্যত টানতে টানতে, তারা নাকি তার কানে কানে বলেছেন এই সরকারকে সরান। দেখাবো আপনাদেরকে। স্ক্রিন টাইম মেন স্ট্রিম মিডিয়ায় কম পায়, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে অবশ্যই দেখতে পাবেন, কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় যে দৃশ্য কম দেখতে পান এই চ্যানেলে দেখতে পাবেন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নমস্কার, আপনারা রয়েছেন কবিরের সঙ্গে। আজকে কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কারণ দিল্লির বিষয়ে কথা হবে, কলকাতার বিষয়ে কথা হবে, এবং দুই রাজনীতির ক্ষেত্রেই সমান প্রাসঙ্গিক এই মানুষটির বক্তব্য অবশ্যই আপনাদেরকে শোনাবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে দিল্লির পরিস্থিতি অগ্নিগর্ভ। প্রশ্ন থাকবে স্যারের কাছে অবশ্যই যে সরকার কি ঈষৎ চাপে পড়েছে, এবং কুণাল ঘোষকে আজকে বার করে দেওয়া হয়েছে, এবং নাসিরুদ্দিন শাহর মতো ব্যক্তিত্ব মুখ খুলেছেন সরকারের দমন পীড়ন নীতির বিরুদ্ধে, ছাত্রদের ওপরে যে দমন পীড়ন নীতি চলছে। স্যার, একদম প্রথমে জানতে চাইবো, কলকাতা দিয়েই শুরু করি। কুণাল ঘোষকে আজকে যেভাবে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, ঠেলাঠেলি করা হলো, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? গোটা বিষয়টাই অত্যন্ত অসংসদীয় হয়েছে, অত্যন্ত অগণতান্ত্রিক হয়েছে। প্রথম কথা, যদি স্পিকার কোনো আদেশ দিয়ে থাকেন কুণাল ঘোষকে সাসপেন্ড করার জন্য, তাহলে কুণাল ঘোষ তার বিরুদ্ধে সংসদীয় পদ্ধতিতে প্রতিবাদ করতে পারতেন। তিনি হয়তো প্রতিবাদ করছিলেনও, কিন্তু যেভাবে তাকে মানে মার্শাল শব্দটা তো প্রাতিষ্ঠানিক শব্দ, কিন্তু যেভাবে আমরা দেখতে পেলাম সামান্য তাকে বার করে দেওয়া হলো, এটা আবারও বলে অত্যন্ত অসংসদীয়। এবং বিরোধী কণ্ঠস্বরকে কোনো মতেই শোনা যাবে না। যদিও এই বিরোধী কণ্ঠস্বর সেই বিরোধী কণ্ঠস্বর নয় যে বিরোধিতা আমরা করি, তবুও তিনি হয়তো কিছু আপত্তিকর সরকারের ভূমিকার কথা বলছিলেন, তাই তাকে জোর করে বার করে দেওয়া হলো। ইতিপূর্বে আমাদের মনে আছে যে এই পশ্চিমবঙ্গ বিধানসভাতেই গৌরাঙ্গ চ্যাটার্জি, একদমই স্যার, সেই প্রসঙ্গে যাচ্ছিলাম। দেবলীনা হেমব্রমকে প্রকৃতপক্ষে মারধর করা হয়েছিল। আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল যে কেন স্পিকার এফআইআর করবেন না ইত্যাদি নিয়ে হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন। তৃণমূল, বিজেপি এরা এক নির্দিষ্ট রাজনৈতিক কালচারে নিজেদের লালন পালন করেছেন, যার ফলে বেশ সংসদীয় কার্যক্রমের পদ্ধতিও একই রকম। যেমন কেন্দ্রে আমরা দেখলাম হঠাৎ একসঙ্গে কতজন এমপিকে, যখন আমি সদস্য ছিলাম, অবশ্য আমি সাসপেন্ডেড হইনি, একসঙ্গে বহু এমপিকে সাসপেন্ড করে দেওয়া হলো। এগুলো খানিকটা আমি বলতে বাধ্য হচ্ছি, যারা ক্ষমতা আছেন তাদের সহনশীলতা, সংসদীয় ধৈর্য এবং সংসদীয় আচরণ এই সম্পর্কে আস্থাহীনতারই প্রকাশ। স্যার, দেবলীনা হেমব্রমের মাথা ফেটে গিয়েছিল, গৌরাঙ্গ চ্যাটার্জির আঘাত, এবং তাদেরকে পিজিতে ভর্তিও করে গৌরাঙ্গর মাথায় চির ধরে গিয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ করতে হয়েছে। ওই যে ধারাবাহিকতা, সেটাকেই বজায় রেখেছেন তৃণমূল এবং বিজেপি উভয়ে। একই কৃষ্টিতে এরা বড় হয়েছেন। আমি এই কথাটা বারবার বলি, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সেটাই প্রতিফলিত হচ্ছে। স্যার, আসবো দিল্লির বিষয়ে। দিল্লির পরিস্থিতি অগ্নিগর্ভ। গতকাল আপনি সম্যকভাবে অবহিত যে রাহুল গান্ধীকে কিভাবে ঠেলাঠেলি করা হয়েছে, পুলিশ তাকে কিভাবে হ্যারাস করেছেন। আজকে রাহুল গান্ধী খুব তাৎপর্যপূর্ণ ভাবে বলেছেন যে আমাকে এর 5 গুণ বেশি হ্যারাস করলেও কিছু যায় আসে না, আমার চোখ থাকবে দেশের ছাত্রদের ওপরে। এবং পুলিশ যারা নাকি তাকে আহত করেছেন তারাই নাকি কানে কানে বলেছেন যে এই সরকারকে সরান। বাস্তবসম্মত মনে হয় স্যার, কি বলবেন? দেখুন, এই সরকার ক্ষমতায় আসার পর দেশব্যাপী একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করতে সমর্থ হয়েছিলেন। তারা ভেবেছিলেন যে মোদির বিশ্বগুরু প্রচার এবং তার মেইন স্ট্রিম মিডিয়ার সমস্ত হইচই কাণ্ড এর মধ্য দিয়ে মানুষকে ভয় পাইয়ে দেবে। মানুষ খানিকটা ভয় পেয়েছিল, প্রচারই বিভ্রান্ত হয়েছিল। কিন্তু আজকে মানুষের ভয় ভেঙে গেছে। তরুণ সমাজ তারা ভয় ভেঙে দিয়েছেন, এবং সেই ভয় ভাঙার ফলে মানুষ তাদের যত জমে থাকা ক্ষোভ
সেটা কিন্তু বাঁধ ভাঙা ঢেউয়ে পরিণত হয়েছে। শুধুমাত্র দিল্লির বুকে যে হচ্ছে তা নয়, বিভিন্ন রাজ্যে হচ্ছে। সারা রাজ্যে, সারা দেশে হচ্ছে। পাটনাতে যেভাবে ছাত্র বা জমায়েতকারীদের পেটানো হয়েছে, এই সরকার তারা মনে করছেন যে লাঠি পিটিয়েই তারা মানুষের কণ্ঠকে রুদ্ধ করবেন। একেবারে স্বৈরাচারী মানসিকতা। আসলে ওদের যারা পরামর্শদাতা RSS, তারা তো মুসলিমের আদর্শ নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেইটাকেই তারা কার্যকর করার চেষ্টা করছেন। কিন্তু একবার মানুষের যখন প্রতিরোধের স্পৃহা জেগে ওঠে, তাকে ঠেকানো খুব মুশকিল। স্যার, আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চেয়েছেন, আমি প্রশ্ন পৌঁছে দিচ্ছি আপনার কাছে। আপনি স্যার জানেন গতকাল লাহেকালিকে 3 দিনের জন্য আরো পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। আপনি কি এর জন্য হাইকোর্টে মুভ করবেন, নাকি স্যার কি আইনি প্রক্রিয়া হতে পারে? অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এই বারুইপুর কাণ্ড নিয়ে আরো অনেক চাঞ্চল্যকর বিষয় সামনে আসবে। একেবারেই। একটু অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গের জনগণের সামনে একটা খুব বড় বিষয় উপস্থিত হতে চলেছে, কিভাবে পরিকল্পনা করে ঘটনা ঘটানো হয় এবং মনের ভেতরে যে থাকে কিভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করা হয়, সবটাই আস্তে আস্তে সামনে আসবে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। आदाब, नमस्कार। मैं नसीरुद्दीन शाह 2 बातें अर्ज करना चाहता हूं आप सबसे। पहली बात तो ये कि अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। अभिनय के 2 अलग अलग कोर्स राष्ट्रीय नाट्य विद्यालय और पूना फिल्म इंस्टीट्यूट में पूरे करने के बावजूद मैंने अभिनय के बारे में सबसे ज्यादा जो सीखा है वो उन बच्चों से, उन तालिब इल्म से जिन्हें सिखाने की कोशिश मैंने की है। मेरी पूरी हमदर्दी उनके साथ है। मैं उन्हें हजार हजार हर सांस के साथ दुआएं देता हूं और हर टीचर्स डे पर उन्हें सलाम करता हूं। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों, जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। এই প্রতিবাদ সম্ভব ছিল না যদি পাঞ্জাবি, হরিয়ানবি, হিমাচলি, দিল্লি, মারাঠি, গুজরাটি, বিহারি আলাদা হয়ে যায়। এই প্রতিবাদ সম্ভব নয় যদি মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, উত্তর, দক্ষিণ, হরিজন, ব্রাহ্মণ, শিয়া, সুন্নি এইভাবে ভাগ হয়ে যায়। তাহলে যারা লুট করছে তারাই এই ভাগ করছে, কিন্তু আলাদা চেহারা নিয়ে করছে, আলাদা স্লোগান দিয়ে করছে, এদের উদ্দেশ্য এক। এই জন্য ঐক্যের কথা যারা বলেছিলেন তাদের উপরে ওদের এত রাগ। শ্যামাপ্রসাদ আগের কথা বলেছিলেন শূন্য উৎসাহ, যারা দাঙ্গা করেছিল শূন্য তারা খুব ভালো, আর যারা দাঙ্গা প্রতিরোধ করেছিল, যারা দেশকে ঐক্যবদ্ধ করার কথা বলেছিল, সুভাষচন্দ্র বসু বলেছিলেন ইত্তেফাক, ইত্তেমাদ, কুরবানি, ঐক্য, বিশ্বাস এবং আত্মত্যাগ, সেটা ওদের কাছে ভালো না। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্যমন্ত্রী হিসেবে যে শ্যামাপ্রসাদ বড়বাজারের ধান্না সেট আছে, তাদের আঙুল ফুলে কলা গাছ করার জন্য এমন কাজ করেছিলেন সেখানে কালোবাজারি, মুনাফাখরি আর মজুতদারি বেড়ে গিয়েছিল। আঙুল ফুলে কিছু লোকের কলা গাছ হয়েছিল। তারা এখন মনে করছে তাদের রাজত্ব ফিরে এসেছে। পশ্চিমবঙ্গ, বাংলার মানুষ তাদের সংস্কৃতি,
এই বিজেপির সঙ্গে মেলে না। ওরা এখন বাংলা ভাষা বলে একটু অমিত শাহ বলছেন যে বাংলা চালু করলাম, আর আমরা দীর্ঘদিন ধরে বলেছি, উত্তর প্রদেশের ফাইল সই করেছিলেন যে বাংলায় কাজ করতে হবে। বাংলা মানে মানুষের যে ভাষা, সেই ভাষায় কথা বলতে হবে, কাজ করতে হবে। সে আদালত হোক, যেখানে হোক, আদালত শুধু ভাষা পাল্টালে হবে না, অন্য ভাষায় কথা বলে। আজকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, কালকে দিল্লি পুলিশ যে জুলুম করেছে তার বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটস আছে, যখন গভর্নমেন্ট মানুষের অধিকার হরণ করে, প্রতিবাদ করার ক্ষমতা কেড়ে নিতে চায়, তখন সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান। অথচ এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বলছেন যে আমাদের কাছে সময় নেই। চোরকে স্বস্তি দেওয়ার জন্য রাত বিরেতে কোর্ট বসে যায় ক্ষমতাশালীদের জন্য। আর কালকে পুলিশের জুলুমের বিরুদ্ধে আজকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, তখন প্রধান বিচারপতি বলছেন যে আমাদের কাছে অত সময় নেই। যেমন উকিল বলেছে যেসব ভিডিও দেখাচ্ছি, পুলিশের জুলুম হয়েছে, চিহ্নিত আক্রমণ হয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন অত সময় নেই, অত ভিডিও আমরা দেখতে পাবো না। যদি সুপ্রিম কোর্টের সময় না থাকে, চিফ জাস্টিসের সময় না থাকে, যদি আমাকে বলা হয় আদালত অবমাননা করেছে, তাও বলবো তাহলে ছাত্র যুবদের ভগৎ সিং এর কথা অনুযায়ী প্রচারকের ভূমিকা পালন করতে হবে এবং ওই সব ছবি জুলুমের, ওই সব ভিডিও মানুষের কাছে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে। তাহলে বিজেপির আসল স্বরূপ কি, পুলিশের আসল স্বরূপ কি, সে যাতে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়, সে কাজ আপনারা করবেন। এখানে আমরা দেখলাম সোনাম মঞ্চুক, ঐশী ঘোষেরা যখন, সাজিরা যখন ওখানে ভূখ হরতাল করছে, আপনারা তাদের সমর্থনে এখানে পোস্টার লাগিয়েছেন। আপনাদের অনুরোধ করবো, এই যা পুলিশি জুলুমের গতকালের দিল্লির যত ছবি আছে, কারণ বাংলার মানুষ তৃণমূলের অপশাসন, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের পুলিশের অপরাধ দেখেছে। বিজেপির পুলিশের, বিজেপির গুন্ডার, বজরং দলের পুলিশ সেজে জুলুম করার ছবি দেখেনি। সেই ছবিগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আগামী কয়েক সপ্তাহ আপনাদের। সব আছে নেটে, এখনো পর্যন্ত মোদী বলেনি এসবগুলোকে সরিতে হবে। গদি মিডিয়া কিছু দেখাবে না, এটা আমাদের এই বিকল্প মিডিয়ার মধ্যে সেগুলোকে তুলে ধরতে হবে, ওদের আসল চেহারা কি, আসল রূপ কি, এবং সেখানে ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে। আমি এখানে যেমন নেতাজির মূর্তি বললাম, ওরা আপনারা দেখেছেন রাহুল সাংকীর্তায় ভারত প্রতীক, গোটা দেশের ইতিহাস, সভ্যতা, ধর্ম ইতিহাস, শাস্ত্র এসব অধ্যয়ন করে গোটা বিশ্বের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন। অতীতে যেরকম অতীশ দীপঙ্কর, যেরকম বিজয় সিংহরা, সংঘমিত্ররা দেশের বাইরে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দর্শনকে নিয়ে গেছিলেন, সেরকম তিব্বতে গিয়েছিলেন রাহুল। আমি জানি না কাদের এই স্টুডেন্টরা মার খাচ্ছে দেখে কাদের হাসি পাচ্ছে। হয়তো তারা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অতটা চিন্তিত নয়, তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় অত ভালো নয়। আমি জানি না, হতে পারে। কারণ একটা দেশ তো, মানে একটা দেশে যদি শিক্ষিত মানুষ না থাকে, তাহলে সেই দেশের তো কোনো উন্নতি হওয়া সম্ভব না। আজকে যেই জায়গায় এই দিল্লির যন্তর মন্তরের ঘটনাটা, সোনাম ওয়াংচুকের অনশন, তার সাথে আরও যে সমস্ত স্টুডেন্টসরা অনশন করছে, যারা পুলিশের লাঠির ঘা খাচ্ছে, এটা কিন্তু আর বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল এই ঘেরাটোপের মধ্যে নেই বিষয়টা। এর থেকে বেরিয়ে অনেক, মানে ইটস সেলড থ্রু ইন্টারন্যাশনাল ওয়াটার্স। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে। এই নিয়ে 3বার নেট প্রশ্নপত্র ফাঁস হলো। এগুলো কত কত কোটি টাকার স্ক্যাম, আপনারা বুঝতে পারছেন না। আপনারা বলছেন চীনের দালাল, আমেরিকান ডলার, আপনাদের হাসি পাচ্ছে। আমাদের মতো মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ঘটনাটা, আপনাদের হাসি পাচ্ছে।
আপনারা একটু চোখ বন্ধ করে এই স্টুডেন্টসদেরকে বাদ দিয়ে ভারতবর্ষকে ভাবুন। এই জেনারেশনটার নাম হচ্ছে জেনজি। জেনজি আমার মেয়ে, এরকম আমার বয়সী অনেকের ছেলে মেয়ে। এই জেনজি না কারোর কথা শোনে না, এরা লজিক জানে। এরা ডেফিনেটলি আবেগ তো আরও মানে হরমোনাল টিনেজার্স মোস্টলি, বা জাস্ট টিনেজ ক্রস করেছে ছেলেমেয়েরা, যাদের হাতে আমরা আগামী দিনের ব্যাটনটা ধরিয়ে দেব, যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, দেশের মানচিত্রকে আরও মজবুত করবে, আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। এরকম স্বপ্ন তো আমরা ভবিষ্যতের দিকে তাকিয়েই দেখি। আপনি আমি কতদিন থাকবো? তারপর তো এরাই দেশটা চালাবে, এদের মধ্যে থেকেই লিডার হবে, মধ্যে থেকেই নেতা হবে, এদের মধ্যে থেকেই সব হবে। অ্যান্ড দিস ইজ ওয়ান জেনারেশন with whom you don't mess with. You don't f with this generation. This generation pays no heed to anybody whatsoever. Trust me, you can ask the parents. আমরা ভুক্তভোগী, আমরা জানি। এই জেনারেশনের সাথে কথা বলতে গেলে পেটে মাথায় বুদ্ধি থাকতে হবে, এদের প্রশ্নর উত্তর দিতে জানতে হবে। এই জেনারেশনের আরও অনেকে আছে যারা রিল স্ক্রোল করে বা যাই হোক, আমি তাদের কথা বলছি না। যারা পড়াশোনা করে, যারা স্বপ্ন দেখে, যারা আগে যেতে চায়, জীবনে কিছু একটা লক্ষ্যে পৌঁছতে চায়, আমি সেই জেনারেশনের কথা বলছি। একটা দেশ, স্টুডেন্টসরা একটা দেশের, আই এম নট গোয়িং টু গো ইন টু রিপিট মোড, বাট শিক্ষা যেই দেশের নড়বড়ে, সে দেশের ঘণ্টা হয়। তো এই শিক্ষা নড়বড়ে করার যে ষড়যন্ত্রটা হচ্ছে, বললাম 3 বছর, 2021, 2024, 2026-এ হয়েছে। এখন না আর কে কি এইসব কিছুর ঊর্ধ্বে গিয়ে স্ট্যান্ড ফর হোয়াট ইজ রাইট। আজকে স্টুডেন্টগুলো মার খাচ্ছে, আপনার হাসি কোন অ্যাঙ্গেল থেকে আপনার হাসি পাচ্ছে? তাহলে কি আপনাদের মতো লোকজন বারুইপুরের এই 9 বছর বা 11 বছরের বালিকাকে ধর্ষণ করেন, খুন করেন? আপনারা কি তারা ক্রিমিনাল? কারণ আপনাদের হাসি পাচ্ছে, এই ক্রাইম হচ্ছে, এই ভায়োলেন্স হচ্ছে, এটা দেখে আপনাদের আনন্দ হচ্ছে, আপনারা আমোদ খুঁজে পাচ্ছেন। কি ভয়ঙ্কর! আমি ফেসবুকের অন্যান্য বন্ধু বান্ধবদের বলি, একটু মার্ক করুন ভাই, যারা হা দিতে আসছে না, গ্র্যাব দ্য স্ক্রিনশটস, লোকগুলোকে চিনে রাখুন। অনেক মহিলাও আছে সেখানে, স্যাড বাট ট্রু। মহিলাকে আমরা মহান করে রাখি না, দেবী মাতার আসনে, কেউ কম যায় না, ঠিক আছে? মানুষ ভাবতে শিখুন, মহিলা বাদ দিয়ে। অনেক মহিলাদেরও ভাল লাগছে বেশ সেটা দেখতে, বাহ কি সুন্দর মার খাচ্ছে মেয়েগুলো। এই লোকগুলোকে না স্ক্রিনশট দিয়ে রাখুন আপনার ফ্রেন্ড লিস্টে। যদি এই হাহা পার্টি আসে, ধরে ধরে, আমি সকাল থেকে ধরে ধরে আনফ্রেন্ড ব্লক করছি। আমার মাথার মধ্যে ওইটা ছাড়া ঘুরছে না কিছু। কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে 50 ক্রস করে গেছি, লাইফে হাফ সেঞ্চুরি করে গেছি বস। নিজের শর্তে বেঁচেছি, পৃথিবী ঘুরেছি, দেখেছি, এখন এইটা দেখতে চাই না আর। আপনারা আমাকে নানা রকম তকমা দিয়েছেন, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমাদের ইন্ডাস্ট্রির কথা ছেড়ে দিন, এখানে কেউ কিছু বলবে না। এরা 21শে জুলাইয়ের মঞ্চে আর তো দেখতে পাচ্ছেন না কাউকে। দেখতে পেয়েছিলেন? সবাই পাল্টি খেয়ে এখানে চলে গেছে, সব সুযোগ সুবিধাগুলো নেওয়ার পর কিন্তু মমতা ব্যানার্জির থেকে। আবার এরা যদি নেক্সট ইলেকশনে না যেতে, আজকে যারা এদের খুব কাছে তেল মারছে, আবার তারা থাকবে না। বলিউডেও তো নেই। যারা 3 ইডিয়টস করেছিল, আমি আমির খানের সাথে কাজ করেছি। আই এম স্যাড, আই এম ভেরি স্যাড, ট্রাস্ট মি, যে এত ভয়, এত কাজ হারাবার ভয়। এদের তো আরো পয়সা, আরো
সব কিছু, তারপরেও এদের এত ভয়। সো জাস্ট মার্ক দ্য হা পার্টিজ। কারণ আপনার আশেপাশে যদি কোনো রকম কোনো অপরাধ ঘটে, তাহলে জানবেন এই যারা হাহা দিচ্ছে তারা প্রথম সন্দেহের কারণ হতে পারে। আমি ক্রিমিনাল সাইকোলজিটা সিরিজ দেখে 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 বেশ কিছুটা রপ্ত করতে পেরেছি, ট্রু ক্রাইম সিরিজ দেখে। এদেরকে মার্ক করবেন, যারা পশুদের উপর অত্যাচার করে আর যারা এই বাচ্চা ছেলে মেয়েদের উপরে এই অত্যাচার দেখে হাসতে আসে, এদেরকে মার্ক করুন, এরা ক্রিমিনালস।